সে নতুন করে সংবিধান লিখবে নাকি নতুন সংবিধান তৈরি করবে, এই দুইটার যেটাই তারা করতে চান না কেন এটা সম্পূর্ণভাবে অবৈধ। আপনি বলেন তো, আপনি নিচে গেলে কারোর সাথে কথা বললে এই জুলাই সনদে কি আছে তারা ভালো করে জানে না। গণভোট যদি আগে হইতে হয়, এটা কবে তারা জানবে এবং কবে তারা ইয়াস অথবা নো বলবে? এই যে মাসের পর মাস আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, এটা দরকার কি ছিল? আপনারা দিয়ে দিতেন না, তখন তো আপনারা সাহস করতে পারেননি। আচ্ছা, তাহলে এটা প্রতারণা না ভাই? তো আপনারা পরিষ্কার বলতেন যে আমরা এইভাবে যাব। এখন সর্বশেষ যে অবস্থা, বাস্তবতা সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ঐক্যের বিষয়টি রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু আবার সরকারের দিকে ঠেলে দিচ্ছেন বা ঐক্যমত্য কমিশনকেই একভাবে দায়ী করছেন যে তারা ঐক্য নষ্ট করেছে বরং, বা তারা প্রতারণা করেছে। আপনি একটি দলের চেয়ারম্যান এবং আমি যতদূর জানি বা আমি যতদূর দেখেছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি এই গণ অভ্যুত্থানে একজন স্টেক। জি, তো সেই জায়গা থেকে আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন, রাজনৈতিক, সামাজিক এবং আমাদের ভবিষ্যৎ সময়টাকে? জি, সাইদ খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে এবং সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, গণ অভ্যুত্থানের সময় আমাদের সবার ভেতরে খুব শক্ত ঐক্য ছিল, কিন্তু ঐক্যটা ছিল তো একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য। এরপর যখন আপনার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখনও আমাদের ভিতরে একটা ঐক্য ছিল যে এই সরকারকে আমরা সকল প্রকারের সহযোগিতা দেব, সকল প্রকার। আপনারা এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। জি জি জি। সো ওই জায়গা থেকে আমাদের মানে আমরা অন্য কিছুতে ঐক্যমত ছিলাম না, কিন্তু মানে ঐক্য সব কিছুতে থাকার কথা না। কারণ যেমন মনে করেন এই যে গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাঁটাবো, এটার একটা ঐক্য। এই নতুন সরকারকে সহযোগিতা করবো, এটার একটা ঐক্য। বাট আমরা সবাই সবকিছু এক বিশ্বাস করি না, তো সব কিছুতে আমাদের এক ঐক্য থাকবে না। গণতন্ত্রে হওয়াও যায় না, না, হওয়া যায় না। এবং আজকে যেমন মনে করেন আমরা যখন যতটাই নির্বাচনের কাছে আসছি, ততটাই এই ঐক্যগুলোর ভেতরে ফাটল আরও বেশি দেখা দেওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা এখন একে অপরের কম্পিটিটর রূপান্তরিত হচ্ছে। ক্ষমতার প্রতিযোগী না, নির্বাচনের প্রতিযোগী। নির্বাচন আর ক্ষমতা আমি অ্যাটলিস্ট একযোগে দেখি না। নির্বাচনটা হলো জনগণকে সেবা করবার জন্য একটা প্রতিযোগিতা। কারা ওই জায়গাটায় যেতে পারবেন যেখান থেকে যারা জনগণের সেবা করতে পারবেন। আমি মনে করি একটা গণতন্ত্রতে যারা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে বা ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করে কাজ করে, তারা প্রথমত ডিজার্ভই করে না গণতন্ত্রের অংশীদার হবার। কারণ আপনার স্বৈরাচারী সরকার কিন্তু এটাই ছিল, তারা কিন্তু ক্ষমতার জন্যই লড়াই করতো, মানে তাদের রাজনীতিটা ছিল ক্ষমতা কেন্দ্রিক। জি জি। সো ক্ষমতার জন্য লড়াই করতো বলেই কিন্তু 2014 সালের নির্বাচনটা তারা এইভাবে একটা প্রহসনের নির্বাচন করলো। 18তে রাতের ভোট করলো, 24-এ আমি ও ডামি ভোট করলো। সো এই যে এটা ছিল ক্ষমতার। আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না, আমরা দেশ সেবার, জনসেবার রাজনীতি করতে চাই। বাট এনিওয়ে, যে জায়গাটা বলছিলাম যে আমাদের একে অপরের সাথে বিরোধটা তৈরি হওয়াটাই স্বাভাবিক, ফাটলটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সরকারকে সহযোগিতার জায়গায়ও আমাদের আর ঐক্য নাই। এটা কেন নাই? এটা সরকারের দোষ। সরকার প্রথম থেকে 2024 সালের অগাস্টের 8 তারিখ থেকে আমরা 5 তারিখেই কিন্তু আমরা সবাই একমত হয়ে গেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার হবে, সবাই একমত ছিলাম। 8 তারিখে যখন এই সরকারটা হলো, তখন সবাই একমত যে এই সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করব। অগাস্টে, সেপ্টেম্বরে সরকার যে কয়েকবার আমাদের ডাকলো, আমরা চেষ্টা করেছি, আমরা আগ বাড়িয়ে চেষ্টা করেছি সরকারকে একটু উপদেশ দেওয়ার চেষ্টা, বা সরকারকে বারবার সরকারের কাছে জানানো যে আমরা আছি তাদের যদি কোনো প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের ডাকেননি। যখনই ডেকেছেন, কিছু দূর একটু লোক দেখানি ডাকা ডেকেছেন, যে ক্যামেরা দিয়ে দেখানো যে সবাইকে কিন্তু একসাথে করেছি। আলোচনা, কার্যকরী আলোচনা কিছু হয়নি। যে সত্যি কথা, আমি অনেস্টলি আপনাকে মানে গত 1.5 বছরে কোনো ওইভাবে কার্যকরী আলোচনা হয় না। ঐক্যমত কমিশনে হয়েছে, সেটা ভিন্ন। আমি ঐক্যমত কমিশনের আগের কথা বলছি। সো জুলাই মানে অগাস্টের 8 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা কিন্তু বেশ কয়েকবার বসেছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। কোনোবারই কার্যকরী আলোচনা তেমন কিছু হয়নি, এটা জাস্ট বসা। এবং পয়েন্টটা হয়তো কিছু দূর ছিল যে এই বসার পর দেশবাসীকে দেখানো হবে যে সবার ঐক্যমত আছে, ছিল, কিন্তু এই ঐক্যটার সুব্যবহার সরকার করে নাই। ঐক্যমত কমিশনে বসলাম, ঐক্যমত কমিশনে অনেক মাস ধরে আমরা সকলে আলোচনা করলাম। আমার পার্টি থেকে এত আলোচনা, এতজনের পার্টি থেকে এত আলোচনা, কোনো পার্টি থেকে একজন যায়, কোনো পার্টি থেকে 5 জন যায়। এখন মনে করেন বিএনপি বড় দল, সেখান থেকে 5 জন যেতেই পারে, কিন্তু আরেকটা র্যান্ডম দল থেকে যদি 5 জন যায় সেটা একটু মুশকিল হয়েছে। বাট ইট ডাজন্ট ম্যাটার, আলোচনাগুলো হয়েছে। এত আলোচনার পর আমরা একটা জায়গায় সবাই এই ঐক্যমত কমিশনের মাধ্যমেই কিন্তু একটা কনসেনসাস এসছে যে আমরা একটা সনদ তৈরি করলাম। এইখানে আমাদের অনেকের নোট অফ ডিসেন্ট ছিল যে এইগুলোতে আমরা রাজি না, অনেকে এগুলোতে রাজি। এইটার মাধ্যমে এইটা এখন গণভোটে যাবে। গণভোটের বিরোধিতা আমি প্রথমে করেছিলাম, তারপর যখন সবাই
ঐক্যমত পোষণ করার একটা জায়গায় আসলাম, বললাম ঠিক আছে তাহলে আমরা একসাথে করে যাই। আমার দল তখন রাজি হয়েছে গণভোটে, কারণ আমাদের কনস্টিটিউশনাল মেকানিজম যাচ্ছে গণভোট ছাড়া এই কাজগুলো করার। বাট এনিওয়ে ডাজন্ট ম্যাটার, আমরা রাজি হয়েছি। তো গণভোটে কিভাবে যাবে সেটা কিন্তু ঐক্যমত কমিশনে পরিষ্কার করবার কথা, এবং পরিষ্কার কিভাবে করবার কথা যে সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটা একটা ভোটে যাবে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আলাদা ভোটে যাবে। তাহলে জনগণ জানবে কোনটা কে কিসের জন্য ভোট দিচ্ছে, কার নোট অফ ডিসেন্ট আছে সেটাও পরিষ্কার করতে হবে, কারণ সেখানে অন্য নির্বাচনও তো হচ্ছে, ঠিক না? ঐক্যমত কমিশন হঠাৎ করে কি করলো, তারা ফার্স্টে বললো যে নোট অফ ডিসেন্ট আসবেই যাবে না, এটা আসবেই না গণভোটে। তাহলে গণভোটের আগে আমাদের সাথে আলোচনা করার কি দরকার ছিল? এই যে মাসের পর মাস আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, এটা দরকার কি ছিল? আপনারা দিয়ে দিতেন না, তখন তো আপনারা সাহস করতে পারেননি। আচ্ছা তাহলে এটা প্রতারণা না ভাই? তো আপনারা পরিষ্কার বলতেন যে আমরা এইভাবে যাব, বলেন নাই আমরা এত কিছু আলোচনা করেছি, তারপর আপনারা দিয়েছেন। আপনারা ওইভাবে যেতেন, তখন আমরা কাজ করতাম, আমরা কোনটাতে রাজি, আমরা কোনটাতে রাজি না। সো এখানে একটা প্রতারণা হয়েছে। দ্বিতীয় প্রতারণা হয়েছে হলো যে একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট যেভাবে এস্টাবলিশড হয়, মানে গ্লোবাল নর্মস আছে তো, এটা তো এমন না যে হঠাৎ করে বাংলাদেশ নতুন কনস্টিটিউশন উদ্ভাবন করেছে, এর আগে দুনিয়াতে আর কোথাও কনস্টিটিউশন ছিল না, ঠিক না? এটা তো শুরু হয়েছে সেই যুক্তরাষ্ট্র থেকে কনস্টিটিউশনাল জার্নি। সো এই কনস্টিটিউশন ডকুমেন্ট কোথাও এইভাবে হয় না ভাই যে অটো পাস হয়ে যায় 270 দিনে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকা সত্ত্বেও। এক নম্বর হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে কিন্তু আমাদের জোরদার কোনো আলোচনা হয় নাই, কিন্তু আপনার কনস্টিটিউশন কমিশন বাস্তবায়নের যে মানে প্রপোজালটা দিল, সেখানে তারা দিল যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে, এটা আলাদা নির্বাচন হতে পারে বা ওই সংসদ নির্বাচনেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে। আলাদা নির্বাচনের কথাই হয় নাই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরই কথা বেশি হয় নাই। সো পুরোপুরি আরেকটা লেভেলে প্রতারণা হলো। এরপর তারা বলল, যেটা আলোচনা হয়েছিল, আমি তো গণভোটের পার্সোনালি আমার দলের পক্ষ থেকে আমরা ছিলাম গণভোট বিরোধী, কারণ আমাদের কনস্টিটিউশনাল মেকানিজমে গণভোটের প্রয়োজন ছিল না এই অ্যামেন্ডমেন্টগুলো করার জন্য। আমরা সবাই রাজি হয়ে গেছি এই অ্যামেন্ডমেন্টে, এবং এটা প্রিন্সিপাল বিরোধী না, যদিও ক্লজ 142 13 অ্যামেন্ডমেন্টের ওইটা আবার ফেরত আনা যায় সহজে, সো গণভোটে আমরা যেতে পারি। বাট ওইখানেও কিন্তু গণভোটের প্রয়োজনটা হলো প্রিন্সিপাল অফ দি কনস্টিটিউশন যদি চেঞ্জ হয়, তো এখানে আমাদের কনস্টিটিউশন কোনো প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে না, সেখানে গণভোটের আসলে প্রয়োজন ছিল না। স্টিল সবাই রাজি হয়েছে, সবাই একসাথে রাজিও হয়েছিলাম যে একই সাথে নির্বাচন হবে, গণভোটটা হবে, কারণ আমাদের নির্বাচন কমিশনের আপনার এবিলিটি, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাবিলিটি, অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাবিলিটি, আমাদের রাজস্ব কে আছে, মানে আমাদের ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, এক্সচেকারের এখন কী অবস্থা, সব কিছু চিন্তা করে এটা দিতে হলো, একসাথে দিলে সবচেয়ে বেশি আপনার সবার জন্যই সুবিধা হয় এবং এফিশিয়েন্ট হয়। না, তারা কি করলেন, তারা ক্লজ রেখে দিলেন যে না, যে কোনো সময় করা যেতে পারে। না, এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আপনাদের রাজনৈতিক দলগুলোর তো বিস্তর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলাপ আলোচনা হয়েছে, দফায় দফায় হয়েছে, কিন্তু ফাইনালি আসলে আমরা দেখলাম যে আপনারা ঐক্যবদ্ধ নেই। এটি আমরা সাধারণ জনগণ দেখছি। আপনাদের সাম্প্রতিক 2-3 দিনের আলাপ আলোচনা, যে সরকারকে আপনারা সহযোগিতা করেছেন সেই সরকারকে আপনারা বিশ্বাসঘাতক বা প্রতারক নানানভাবে বলেছেন। এখন প্রতারণা করলে আর এই বিষয়ে আমাদের সাথে আরেকজন অতিথি একটু পরে যুক্ত হয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক আব্দুল নূর তুষার। তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো আদৌ কি ঐক্যমত্যে আসতে পারবে? সরকারের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে এটি সরকারের দায়িত্ব, এটি তারা দায় নেবে না। তাহলে ঐক্য শব্দটি বা ঐক্য কোথায় গিয়ে ঠেকবে? সামনে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ববি ভাইদের রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক দল কিন্তু ভোটের মাঠে, ঐক্য না হলে কিন্তু ফাইনালি ভোটের কি হবে সেটি বলা মুশকিল। ভোটের সাথে ঐক্যের কোনো সম্পর্ক নাই। এই যে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা হচ্ছে, এটা আরেকটা প্রতারণা। ভোট হচ্ছে একটি সাংবিধানিক অধিকার এবং ভোট হচ্ছে একটি সাংবিধানিক দায়িত্ব। এই ভোট বহু আগে হবার কথা ছিল। নানান ধরনের কথাবার্তা বলে বলে ভোটটাকে এই পর্যন্ত আনা হয়েছে। আমার যতদূর মনে পড়ে, জাতীয়তাবাদী দল একেবারে 5ই আগস্ট পরবর্তী সময় প্রথম জনসভাতেই 90 দিনের মধ্যে নির্বাচন দাবি করেছে। হ্যাঁ, তাহলে ভোটের সাথে এটার কিসের সম্পর্ক? এটাকে পেছানো হয়েছে, ভোটকে আজকে এখানে আনা হয়েছে নানান ধরনের কথা বলে, সংস্কার করব, এইটা করব, সেটা করব, নারীর অধিকার দেবো, হ্যান করব, ত্যান করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে তারা একটা ভোটের আগে গণভোট করতে বলছেন। গণভোট কেন করতে বলছেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে। আমার পাশে একজন আইনে পড়াশোনা করা মানুষ আছেন এবং উনি একই সাথে রাজনীতি করেন। আমি একটু জানতে চাই, সংবিধান কি বাদ করা হবে নাকি নতুন সংবিধান লেখা হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ, সংবিধান সংশোধন করার জন্য কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দরকার নাই। তাহলে এটা কেন লেখা হচ্ছে? নতুন করে সংবিধান লিখবে নাকি নতুন সংবিধান তৈরি করবে? এই দুইটার যেটাই তারা করতে চান না কেন, এটা সম্পূর্ণভাবে অবৈধ। কারণ যে সংবিধানের অধীনে তারা নির্বাচন করছেন, সেই সংবিধানকে ফেলে দেওয়ার জন্য তারা আবার একটা গণভোট করছেন, যেই গণভোটটা করার এখতিয়ার তাদের নাই। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ যদি কার্যকর না হয়, তাদের পক্ষ থেকে যেটা বলা হবে সেটাই কি আইন?
বাংলাদেশের আইন কি, তুষার ভাই, বাংলাদেশের সংবিধান কি, আর আমি আর আপনি কথা বললে সেটা কি আইন নাকি, এটা তো আপনাকে চিন্তা করতে হবে। না তুষার ভাই, আপনি তো গণমাধ্যমে দীর্ঘ বছর ধরে কাজ করছেন নানান ফরম্যাটে, কিন্তু রিসেন্ট তাদের বক্তব্য যে তারা এক ধরনের অনিশ্চয়তা দেখছেন। কিসের অনিশ্চয়তা? রাজনৈতিক আপনি কি একটু দলগুলো। বলবেন কি অনিশ্চয়তা? রাজনৈতিক অনিশ্চয়তা যদি চিন্তা এটির ভাবনা আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে নাকি এক ধরনের অনিশ্চয়তা থেকে যাবে আইনি এবং ভিত্তিটা পরবর্তী কি? পার্লামেন্ট নাকি এটিকে আসলে শেষ পর্যন্ত আমলে নাও নিতে পারে, এরকম আশঙ্কার কথা কেন? তারা বলা হচ্ছে। যারা ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েছে তারাই নির্বাচন করছে, যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারাই নির্বাচন করছে। তার মানে তারা বলতে চান যে রাজনৈতিক দলগুলি প্রতারক, রাজনৈতিক দলগুলি কথা দিলে কথা রাখে না। বলছো তো কে বলেছেন? যে স্বাক্ষর করার পরে এখন আবার বিরোধিতা করছেন। কিসের বিরোধিতা করছেন তারা? তারা কি জুলাই সনদের বিরোধিতা করছেন? তারা বিরোধিতা করছেন যেসব বিষয়, সেইগুলি হচ্ছে জুলাই সনদকে বিতর্কিত করার জন্য যে ধরনের পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেইগুলির। আপনি আমাকে পুরাটা কথা বলতে দেন, আপনি মাঝখানে কথা বললে আমি কথা বলতে পারবো না। আমি আপনাকে পরিষ্কার 4-5টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই, কেননা সংবিধান বাতিলও করা হবে না। এরকম কোনো ঐকমত্য কি হয়েছে? আমার পাশে যে রাজনীতিবিদ আছেন তারা কি সংবিধান বাতিল করার কোনো লক্ষ্যে আলোচনা করেছেন? একদম না। তারা কি নতুন সংবিধান লেখার ব্যাপারে আলোচনা করেছেন? না। তাহলে দুইটার কোনোটাই না। তাহলে গণপরিষদ তৈরি করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেন করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্বাধীন এবং সার্বভৌম সংসদ, যা জুলাই সনদের এই বিষয়গুলিকে সংবিধানে সংশোধনী এনে যুক্ত করবেন, এবং এই সংবিধানে যদি কোনো কিছু থেকে থাকে যেটা বাদ দিতে হবে তাহলে সেটা তারা বাদ দিবেন। তারা এটা করছেন শুধুমাত্র সংবিধানে একটি ধারা রয়েছে 7-এর ক 7-এর খ, যেখানে সংবিধান নিয়ে উল্টাপাল্টা নাড়াচাড়া করলে এখতিয়ার বহির্ভূতভাবে শাস্তির ব্যবস্থা আছে। তারা এই জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন যে তারা এইটার মাধ্যমে 7-এর ক 7-এর খ বাতিল করবেন। অর্থাৎ তারা নিজেদের সেভ করার জন্য, নিজেদের অবৈধ কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য তারা মূলত এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা বানাচ্ছেন। আর এছাড়া জনগণের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই। 1, 2 হচ্ছে তারা ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে কেউ হয়তো তাদেরকে এই চ্যালেঞ্জ করবে এই ধারার দিকে। এই ধারাটা যদি কোনো কারণে বাতিল করতে হয় কিংবা এই ধারাটা নিয়ে যদি আলোচনা করতে হয় সেটাও সংসদেই তারা করতে পারেন, এবং সংসদে করে সংসদে মৌলিক পরিবর্তন আনার যদি প্রয়োজন বলে মনে করেন সেই মৌলিক পরিবর্তনের জন্য সংসদ নিজেই রাষ্ট্রপতিকে বলতে পারেন যে তারা গণভোট আয়োজন করতে চান। গণভোট আয়োজন করার জন্য এদেরও কোনো দরকার নাই। তৃতীয় বিষয় হচ্ছে গণভোটের কোনো আইন এই মুহূর্তে নাই। ফলে গণভোট করতে গেলে তারা এখন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আরেকটা আদেশ জারি করাবেন, গণভোটের আদেশ, এবং একটা আইন বানাবেন, যে আইনটাও আবার ওই সংসদেই গিয়ে সংসদ সদস্যদেরকে র্যাটিফাই করতে হবে। অর্থাৎ তারা সংসদের উপরে কতগুলো বিষয়, তাদের কর্মকাণ্ডের বিষয় সংসদের উপরে চাপিয়ে দিচ্ছেন, যেটা সংসদকে র্যাটিফাই করতে হবে, এবং র্যাটিফাই যদি তারা নাও করেন 270 দিনের মাথায় এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা আরেকটা আইন বিরোধী পদক্ষেপ। পৃথিবীতে কোনো আইন এরকম হতে পারে না যে সংসদ সদস্যরা সেটার ব্যাপারে একমত হচ্ছেন না, অনেক আপত্তি রয়েছে, কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত করার কোনো বিধান পৃথিবীর কোনো জায়গায় হয় নাই, এটা এই প্রথম, বাংলাদেশে এই প্রথম। তাহলে যে আসেন, সংসদ সে জায়গায় তো অকার্যকর হয়ে যায়। সংসদ অকার্যকর হয়ে যায় না, সংসদকে মূল্যহীন হয়। সংসদকে এক ধরনের অকার্যকরতার প্রক্রিয়া হয়, যেখানে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সবকিছু করতে পারবেন, শুধু এইটার বিষয়ে কিছু করতে পারবেন না, এটা আপনারা যদি চুপও করে বসে থাকেন তাও এটা নিজে নিজে যুক্ত হয়ে যাবে। এটা এখন হাঁটি হাঁটি পা করছে, জায়গা মতো পৌঁছলে এটা যুক্ত হয়ে যাবে। আপনি স্পেস স্টেশনকে যুক্ত হতে দেখেছেন? ওটাকে ছেড়ে দাও, এটা নিজে নিজে গিয়ে টাক্কার আটকে যায়। তো ওনারা এরকম, এটাকে বলে ডকিং, এটা ডকিং হয়ে যাবে এই সংবিধানের মধ্যে। হাসছে। এবার আসেন আরেকটা বিষয় কথা বলি আপনার সঙ্গে। তারা আরেকটা কি করছেন, এত কিছুর পরও আবার জুলাই সনদে আরেকটা ধারা রেখেছেন, সেটা হচ্ছে যে ইনডেমনিটি দিতে হবে। মানে কোনো ধরনের কিছুর জন্য এই জুলাই সনদ বিষয় কোনো কিছু নিয়ে আদালতে যাওয়া যাবে না। তো একটা তারা সনদ বানিয়েছেন যেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না, যেটা নিয়ে সংসদে আলোচনা করা যাবে না, আলোচনা করলেও যদি মীমাংসায় না পৌঁছায় তো এটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। যে জিনিস স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে 270 দিন পর, সেটার জন্য তো গণভোট টনভোট কিচ্ছুর দরকার নেই, এটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। ওনারা স্বাক্ষর করে দিয়ে আসছেন, ওনারা এটা মেনেছেন, স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এটা কি ছিল আপনাদের জুলাই সনদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়ার কোনো বিষয় ছিল? উনি মাথা নাড়ছেন, ছিল না। তাহলে উনি যে বলছেন প্রতারণা, এটা আপনার কাছে প্রতারণা মনে হয় না? আজকে যখন আমি এখানে এসেছি আমাকে বলা হয়েছে নিচতলা একটা পার্কিং আছে, আমি এসে দেখলাম যে পার্কিংটা নাই। আমি যখন বললাম পার্কিংটা কোথায়, তখন বলা ধরেন কেউ এসে বললো আপনাকে তো পার্কিংয়ের কথা বলি নাই। তাহলে এটা কি প্রতারণা না, নাকি কি বলবো? অথবা ধরেন আমাকে বলা হইলো যে আমাদের কোনো পার্কিং নাই, কিন্তু আমি একটা কাগজে লিখে আনলাম যে এটা যদি পার্কিং নাও থাকে 3 ঘন্টা পরে এখানে স্বয়ংক্রিয়ভাবে সব গাড়ি সরে যাবে, আমার গাড়িটা পার্কিং হবে।
আপনার কাছে অযৌক্তিক মনে হচ্ছে? আপনি হাসছেন? এইখানে যদি এই ধরনের কথা শুনলে আপনার হাসি আসে, তাহলে ওই কথাগুলো দেখলে জনগণ হাসে না? জনগণ হাসে। এই রাজনৈতিক দলগুলিকে যে আজকে অভিযোগ করা হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়। রাজনৈতিক দলগুলি ধৈর্যের সঙ্গে ঐকমত্য কমিশনের মিটিংয়ে গিয়েছে, বহু আবল তাবল বিষয় নিয়ে আলোচনা করেছে, যেগুলো তারা জানে যেগুলো কোনো রাজনৈতিকভাবে সিদ্ধ বিষয় না। অনেক কিছু সহ্য করেছে। এত ক্ষমতা তাদের, যে কোনো সময় তারা রাস্তাঘাটে আন্দোলন করতে পারে। সব কিছু মেনে নিয়ে ভেজা বিড়ালের মতো তারা ওখানে বসে বসে এইসব জিনিসপত্র শুনেছে। শুনে অনেক আলোচনা করে তারা একটা ঐকমত্যে পৌঁছেছে এবং কিছু বিষয় অনৈক্য হয়েছে। আপনার কি মনে হয় না যে কেউ যদি বলেন আমরা যা ভেবেছি এটা ঠিক, আপনারা যদি না মানেন তাইলে এটা স্বয়ংক্রিয়ভাবে ঐক্য, আপনারা যা অনৈক্য বলেছেন এগুলো আমরা দিয়ে দিলাম জনগণের কাছে? আপনার মনে হয় না যে তাহলে এরা যে এতদিন ধরে আলোচনা করলেন, এদেরকেও এক ধরনের অবজ্ঞা করা হচ্ছে? এই রাজনীতিবিদদেরকে এত সময় খরচ করে, এত চিন্তা ভাবনা করে, দলের মধ্যে আইনজীবী, বুদ্ধিজীবী, একে তাকে ডিসকাশন করে, বইপত্র ঘেটে টেটে তারা ওইখানে উপস্থিত হয়েছেন। সব কিছু করা শেষ করার পরে তাদেরকে বলা হলো আপনারা যেসব বিষয়ে দ্বিমত হয়েছিলেন এইগুলা বাদ দিয়েই এখন গণভোট হবে। হে হে, দ্বিমত কেন করেছিলেন? এইটা এক ধরনের তাদের প্রতি এক ধরনের হিউমিলিয়েশন না তাদের? এতগুলো লোক তাহলে এত সময় কেন দিল? ওনারা একটা সুন্দর সনদ বানাতেন, তারপরে ওনারা নিজে নিজে আইন বানাতেন, ওনারা নিজে নিজে আইন বানিয়ে এটা নিজে নিজে গণভোটে দিয়ে দিতেন, গণভোট হয়ে যেত। গণভোটে ইয়াস হলে ইয়াস, নো হলে নো, এবং গণভোটটা তো একটা অবৈধ বিষয়, ওনাদেরকে দরকার হইতো না, কিন্তু ওনাদেরকে দরকার হবে। কারণ নির্বাচনে তো যারা এইসব আইন বানাচ্ছেন এরা নির্বাচনে দাঁড়ালে তো একটা ভোটও পাবেন না, নিজের ভোটটা পাবেন শুধু। হয়তো তার মধ্যে দু একজন আছেন এইখানেও ভোট দেবেন, আমেরিকাতেও ভোট দিবেন, এরকম লোকজনও আছেন, দুই জায়গায় ভোট দেন। তো ওরকম লোকেরা ধরেন কিছু আছেন, কিন্তু জিতবে হলে এদের মধ্যে থেকে কেউ, জিতবে হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে থেকে কেউ। এখন তাদের মনে সন্দেহ এদের প্রতি, যে লোকগুলি 200 দিনের বেশি, কতদিন, অনেক দিন, হ্যাঁ 7-8 মাস ধরে, কয়েকশো দিন ধরে এই আলোচনাটা তারা করছেন। এই আলোচনাগুলো করার পরে তারা তাদেরকে বিশ্বাস করতে পারছে না যে সংসদে গিয়ে তারা জুলাই সনদ মানবেন। যদি এই অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করার পরও রাজনৈতিক দলগুলি সংসদে গিয়ে জুলাই সনদ না মানে, তাহলে জনগণকে এটা আপনি জোর করে মানানোর চেষ্টা করছেন কেন? এই রাজনৈতিক দলগুলি কি জনগণকে প্রতিনিধিত্ব করে না? অবশ্যই। তাহলে এইটা হচ্ছে আমার বক্তব্য। আমি একজন সাধারণ জনগণ, সাংবাদিক নই, কোনো ব্যক্তি নই, কেউ নই, গণমাধ্যমে কাজ করি নাই। মনে করেন আমি এখন নিচে থেকে উপরে উঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি বলেন তো, আপনি নিচে গেলে কারোর সাথে কথা বললে এই জুলাই সনদে কি আছে তারা ভালো করে জানে না? গণভোট যদি আগে হইতে হয়, এটা কবে তারা জানবে এবং কবে তারা ইয়াস অথবা নো বলবে? তুষার ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমাদের একটি ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শক। আর কেবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সাথে আছেন এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক আব্দুল নূর তুষার। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ববি হাজ্জাজ, আপনার কাছে একটু আলোচনা শুনতে চাই। জামায়াত সহ 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আজকে থেকে কর্মসূচি ঘোষণা দিয়েছেন। 5 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো আরপিওর ধারা 21, যেটি বিএনপি আপত্তি জানিয়েছে যে জোটের শরিকরা চাইলে একটি প্রতীকে নির্বাচন করতে পারবেন। এছাড়া তারা গণভোটটি আগে চাচ্ছেন, জাতীয় নির্বাচনের আগে। এরকম 5 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। আপনারাও ভোটের মাঠে আছেন, তারাও কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে ভোটের মাঠে তারাও আছে, আবার দাবি নিয়েও মাঠে আছে। দাবি এবং ভোট দুটি নিয়েই মাঠে আছেন আপনারা। এখন বিষয়টা হলো সবকিছুই, আপনি অফ ক্যামেরা আপনার সাথে কথা হচ্ছিল বল কার কোর্টে আছে এটা নিয়ে। বিষয়টা হলো আসলে এগুলো সবই সরকারের সিদ্ধান্ত এবং এই ঝামেলাগুলো সরকার পাকাচ্ছে। জামাত, বাংলাদেশ জামাতে ইসলাম, তারা 300 আসনে অনেক আগে থেকে তৈয়ারি নিয়ে আছে এবং তারা নিশ্চয়ই তাদের রাজনৈতিক খেলা খেলবে ভাই। এগেন এটা কম্পিটিশন, নির্বাচন এটা কম্পিটিশনে তারা জিততে চেষ্টা করবে এবং এটা জিতবার জন্য তারা যত নোংরা খেলা, ভালো খেলা, মন্দ খেলা যা পারে সব করবে। এইটাই কম্পিটিশনের নিয়ম। সো তারা তাদের খেলা খেলছে। প্রবলেমটা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই যেটাই জামাত বলছে বা যেই খেলাই খেলতে চেষ্টা করছে এইটাতে পুরো বাতাস দিচ্ছে। জামাত বলছে ওই যে আরপিওর ধারা 21 বাতিল। ধারা 21 ছিল হলে কোয়ালিশন একটা সিম্বল সবাই নিতে পারে। এটা কোনোভাবে গণতান্ত্রিক কোনো মূল্যবোধ বা গণতান্ত্রিক কোনো প্রিন্সিপালের বিরোধিতায় না। যে পার্টি যেভাবে করতে চায় করতে পারে, অনুমোদন করে। জি,
মানে ইলেকশন ল কি এটি জি অনুমোদন অবভিয়াসলি করে? আরপিও ইলেকশন ল, সো অবভিয়াসলি এটা অনুমোদন করে। কিন্তু সেই লটি তো তারা সংশোধন না না, করেছেন। সেটার জন্য তারা লাফালাফি করছে। এখন এটাতে তাদের কি লাভ? তাদের লাভ তারা অন্য কারোর একটা প্রবণতা থাকে না যে আমরা এই কারণে কোয়ালিশনে আসতে পারি, ওই প্রবণতাটা কমানো, অন্য সব কোয়ালিশনকে দুর্বল করবার একটা প্রচেষ্টা। দুর্বল হবে না হবে সেটা পরের কথা, কিন্তু প্রচেষ্টাটা দুর্বল করবার। কারণ সে অন্য কোনো কোয়ালিশনকে যদি দুর্বল করতে পারে তার শক্তি বাড়তে পারে। কারণ খেলার মাঠে আপনার প্রতিপক্ষ যতগুলো খেলোয়াড় আছে তাদের দুর্বলতা মানেই আপনার শক্তি, ঠিক না? সো তাদেরকে আমি দুর্বল করতেই চাইবো, এটা গণতান্ত্রিক হোক অগণতান্ত্রিক হোক। সো জামাতের জায়গা থেকে ঠিক আছে ভাই, ওরা একেবারেই ইললেজিটিমেট ডিম্যান্ড করছে, কিন্তু এই ডিম্যান্ড করার অধিকার ওদের আছে। প্রবলেমটা হলো আমাদের ওই যে প্রতারণার সরকার বা গর্ধব সরকার বা ইনএফিশিয়েন্ট সরকার যেটাই বলেন না কেন, এই সরকার এগুলো নিয়ে বাতাস দিয়ে লাফাচ্ছে। সো এখন জামাত বললে আপনি লাফাবেন? জামাত বলছে গণভোট দিতে হবে। যে গণভোট নিয়ে আপনার সাথে আমি ইতিমধ্যে কথা বলছিলাম, তুষার ভাই এটার সাথে অ্যাড করলেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণভোট কেন অযৌক্তিক। মানে সরকার আবার বলছে যে গণভোট আগে কি পরে সময় নির্ধারণ করবে রাজনৈতিক শক্তিগুলো। কেন রাজনৈতিক শক্তি নির্ধারণ করবে? কারণ আপনি যদি রাজনৈতিক শক্তি বলতে হয়, রাজনৈতিক শক্তির আসলে শক্তি কি এটা তো জনগণ নির্ধারণ করবে। জনগণ নির্ধারণ করবে নির্বাচনের মাধ্যমে, ভোট দিয়ে নির্ধারণ করবে। তার আগে আমি একটা রাজনৈতিক দল, এনডিএম নিবন্ধিত রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল, আমার জামাতের ভিতর কি পার্থক্য আছে? মানে সরকার যদি বলে, সরকার যখন ডাকছিল, এই সরকার প্রত্যেকটা পদে পদে প্রশ্নবিদ্ধ। এনসিপিকে যখন ডেকেছে, এখন নাইলে এনসিপি ওই যে শাপলা কলি না কি কলি পেয়েছে, এই যে শাপলা কলিও দিল, কোন আইনি অধিকারে শাপলা কলি দিয়েছে? আরপিওর ভেতরে যে আরপিও নিয়ে এখন লাফালাফি করছে জামাত, যে আরপিওতে চেঞ্জ আনতে হবে, এই আরপিওতে পরিষ্কার দেয়া আছে যে এইটার ইখতিয়ার শুধুমাত্র নির্বাচন কমিশনের, কোনো দল চাইতে পারে না, এবং নির্বাচন কমিশন যেই লিস্টটা তালিকাটা দিবে সেই তালিকা থেকে নিতে হবে, এবং সেই তালিকা থেকে নেয়ার পরও আপনি যেটা নেবেন সেইটা দেবার কোনো বাধ্যতা নাই, বাধ্যবাধকতা নাই নির্বাচন কমিশনের। তো এটা পুরোপুরি নির্বাচন কমিশনের ইখতিয়ার। কিন্তু কি হলো এই সরকারে? এই সরকার এনসিপি যেটা চাইলো সেটা দেয়া হলো। তাহলে এই সরকার পক্ষপাতিত্ব করছে না। জামাত যেটা চাচ্ছে সেটা হচ্ছে, এই সরকার পক্ষপাতিত্ব করছে না। আপনি বলেন বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে রাজনৈতিক দল হিসেবে যদি আপনার কম্পেয়ার করতে হয়, এনসিপি জামাতকে আপনি বিএনপির সাথে কম্পেয়ার করতে পারেন? আমার দল ভাই বিএনপির সাথে কোনো কম্পেয়ার হয় না। কি বিএনপির চেয়ে বিএনপি বা অপরাপর যে রাজনৈতিক দল না, আপনি যদি বলেন রাজনৈতিক দল, আপনি যখন রাজনৈতিক দল বলবেন তখন আপনার তো একটা হিসাব করতে হবে না কোন রাজনৈতিক দল। ইদার আপনি জনগণের কাছে আগে জানতে হলে নির্বাচন হোক, নির্বাচনে জনগণ দেখিয়ে দিক কোন বিএনপি কেন চাইলো না তখন, বিএনপি কেন বিরোধিতা করলো না যখন জামাত এবং এনসিপিকে সরকার একতরফাভাবে সহযোগিতা করছে? এই জায়গায় আমি আপনার সাথে আবার ফেরত আসি। ওই যে প্রথমে যে আলোচনাটা আপনি শুরু করেছিলেন, আপনি বলেছিলেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ, নিজেরা প্রতিজ্ঞা নিয়েছিলাম এই সরকারকে সহযোগিতা করবার, মনে আছে? এই আজকে একটু আগে এই কথা শুরু করার আগে অন ক্যামেরা আপনিই বলছিলেন আমরা আসলেই করেছিলাম। ওই ঐক্যটা আমাদের ছিল যে এই সরকারকে যেভাবে হোক আমরা সহযোগিতা করব। এই জায়গায় আমাদের যুগপৎ আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু বারবার বলেছিলেন ওনার জায়গা থেকে যে আমরা কোনোভাবে এই সরকারকে ফেল করতে দিতে পারবো না, নো ম্যাটার হোয়াট। এবং অনেক দূর আমরা সবাই সেম চিন্তায় ছিলাম, সেম আপনার বিশ্বাসে ছিলাম। কিন্তু প্রবলেমটা হলো যে এই সরকার নিজে চায় পক্ষপাতিত্ব করে একটা বায়াস দেখিয়ে, পলিটিক্যাল বায়াস, যেই বায়াস বলেন দেখিয়ে, তারা যেন সঠিক নির্বাচন দিতে পারে না পারে এই ধরনের একটা এই যে ফেইলিয়ারের একটা ইমেজ তারা নিজেরা তৈরি করতে চায়। যখন তারা একটা ঐতিহাসিক ভালো নির্বাচন দিবেন, সরকার তো কি বলছে আমি তো জানি না ভাই। কারণ সরকার তো বলছে বিএনপি আর এনসিপি সমান দল। বিএনপি আর এনসিপি কিভাবে সমান দল? সরকার বলছে সরকারকে চাকরি দিয়েছে ছাত্ররা, তারপর সরকার বলছে এই ছাত্ররা হলো এনসিপি, তারপর আমরা বাস্তবতা দেখছি হলো ক্যাম্পাসের প্রত্যেকটা নির্বাচন এনসিপি হেরেছে। তাহলে এটা কি ছাত্রদের দল? মানে সরকার কি বলছে এইটার থেকে, মানে আজকে আসিফ নজরুল কি বলে, আজকে শফিক সাহেব কি বলে, বা এই যে যারা দায়িত্বে আছে এরা কি বলে, এর থেকে বড় ভণ্ডামি জোক বাংলাদেশে আর নাই ভাই। আমরা হাসতাম এক সময় যখন হাসিনা বলতো, একটু ভয় পেতাম, ঠিক আছে উঠাই নিয়ে যাবে, কিন্তু হাসতাম যখন হাসিনা একটা কথা বলতো, হাসিনার লোকজন একটা কথা বলতো। আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখের সাথে বলছি ভাই, এই সরকারে যারা আছে না তাদের কথার মূল্য ওইটার থেকে কম। জি, ববি হজ্জাজ, আবারও আপনার কাছে আসবো। আব্দুল তুষার ভাই, জামাত সহ যে 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আন্দোলন শুরু করেছে, সেটি আপনার কাছে যৌক্তিক অযৌক্তিক যেটি মনে হোক, আসলে ভোটের ঠিক 3 মাস আগে এরকম আন্দোলন আপনি কিভাবে দেখেন একজন নাগরিক হিসেবে? দিন শেষে আপনি একজন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক হিসেবে কেন আমি বলতে চেয়েছি, কারণ আমাদের এই সাধারণ নাগরিকের যে শক্তি বা ক্ষমতা সেটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছে আমাদের এখনকার এই সরকার।
কেন করছেন, কিভাবে করছেন, এটা যদি আপনি ব্যাখ্যা করতে পারেন লম্বা ব্যাখ্যা হবে। কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে এত এত কমিশন, এত এত সরকার হয়েছে, সাধারণ মানুষকে কারা রিপ্রেজেন্ট করেছেন এখানে, তাই না? সাধারণ মানুষকে রিপ্রেজেন্টেশনটা তারা কিভাবে নিয়েছেন? রাজনৈতিক দলগুলির ভেতর দিয়ে নিয়েছেন। রাজনীতির বাইরে তারা কোনো সাধারণ সংগঠন, সাধারণ ভাবে জনগণকে নিয়ে কাজ করে এরকম কোনো বিদ্যোৎসাহী ব্যক্তি অথবা সোশ্যালি যাদের পজিশন আছে, যারা সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন, এমন কোনো ব্যক্তির সঙ্গে কোনো বৈঠক করেছেন? বাংলাদেশে কি কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানগুলিকে মানুষ শ্রদ্ধা করে? নিশ্চয়ই রয়েছে, তাই না? কিন্তু মনে হয়েছে এরকম একটা ব্যাপার যে বাংলাদেশে কেবল শ্রদ্ধেয় হচ্ছেন এই সরকারের যারা সদস্য তারা, এবং সবচেয়ে বেশি শ্রদ্ধেয় আবার তারা যারা ঠিক উপদেষ্টাও নন, উপদেষ্টাদের আশেপাশে ঘুরঘুর করেন সেরকম লোকেরা। এবার আসেন এই যে 5 দফা দাবি, তার মধ্যে একটা দাবি হচ্ছে আরপিও, এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, এইটাতে তারা সংশোধনী এনেছেন। আপনি দেখেন একাধিকবার তারা সংশোধনী করেছেন। কেন এটা বারবার কেন সংশোধন করতে হচ্ছে? আসল জায়গায় হাত না দিয়ে তারা কি কারণে একটা প্রতীকের জন্য এইভাবে তারা ব্যস্ত হয়ে গেলেন? কারা প্রতীকটা চেয়েছে, কেন চেয়েছে? প্রতীক কি ছিল না প্রতীকের তালিকায়? না, তাদের পছন্দ মতো প্রতীক হতে হবে। রিজিডনেস দেখিয়েছে, হ্যাঁ, রিজিডিটি, এবং সেই রিজিডিটিকে তারা অনার করেছেন। তারপরে তারা কি করেছেন? তারা গণভোটের কথা বলে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছেন। আর এই যে 5 দফা আন্দোলন, একটা হচ্ছে তারা কি বলছেন, এই প্রতীক ব্যবহারের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা। তুষার, আমি একটু আপনার সাথে যোগ করি। যখন তারা এই 5টি দল আন্দোলনে, 8টি দল 5 দফা দাবি নিয়ে আন্দোলনে গেল যে গণভোট আগে হতে হবে, ঠিক এই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো আগে না পরে হবে গণভোট, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই। হ্যাঁ, আমি আসছি আপনার মানে আমি এখানে আসছি। ওনাদের যে 5টা দফা আপনি যদি একবার আমাকে মনে করে দেন। একটা হচ্ছে যে তারা বলেছেন যে জোটবদ্ধ দলগুলি যে একই প্রতীক ব্যবহার করবে, এইটাতে তারা আপত্তি জানাচ্ছেন, তাই না? এটা তারা আপত্তি জানাচ্ছেন, তাই তো? মোটা দাগে দাবি হচ্ছে এইটা। আরেকটা হচ্ছে গণভোটটা ইলেকশনের আগেই করতে হবে। তার মানে দেখেন, গণভোট যদি না হয়, মানে না ভোট দিয়ে দেয় জনগণ, এই জুলাই সনদে কিন্তু বলা আছে প্রস্তাবের মধ্যে যে না হলে পরে কিন্তু এই সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। এতদিন ধরে আলোচনা করার পরে তারা হ্যাঁ না ভোটের ঝুঁকিটা নিতে চাচ্ছেন কখন? তাও আবার 84টা প্রস্তাবনা, 84, তার মধ্যে 48টা আছে একেবারে সংশোধনী জাতীয় মনে হয় এই ধরনের প্রস্তাবনা, যেগুলি অবশ্যই সংসদে বা সংসদীয় লাগবে, মানে সংসদ লাগে। তো এইরকম একটি জায়গাতে এসে তারা ইলেকশনের আগে গণভোট দাবি করছেন। তারা মনে করছেন যেখানে আগামী এই ধরেন 15ই ফেব্রুয়ারিকে আমরা ধরে নিচ্ছি ইলেকশনের কাট অফ ডেট, তাহলে আগামী 15ই নভেম্বর হচ্ছে 90 দিন। তাহলে এই 90 দিন শুরু হবে আগামী 15ই নভেম্বর থেকে। মানে আজকে থেকে 10 দিন হাতে নিয়ে এই 90 দিনের মধ্যে ঢুকে যাবেন তারা। মাঝখানে তারা একটা গণভোট করতে বলছেন। তাহলে গণভোটের তফসিল আর নির্বাচনের তফসিল একই সাথে ঘোষিত হবে। গণভোট যদি না হয় তাহলে তো বাতিল হয়ে গেল জুলাই সনদ। কিন্তু গণভোটে ধরেন হ্যাঁ হলো, তাহলে এই সংসদ করার প্রয়োজন কি? আমরা 270 দিন বসে থাকি, বসে থেকে তারপরে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেল, সংবিধানের মধ্যে ঢুকে গেলে তার কিছু লাগছে না, তাই না? সংসদের কাজটা কি তাহলে? আগামী 270 দিন এটা পাশ করানো। ওনারা এরকম একটা ক্লজ রেখে তাদেরকে গণভোটে নিচ্ছেন জনগণকে, যেখানে জনগণ এই 48টা প্রস্তাব বলেন, 84টা প্রস্তাব বলেন ভালো করে জানে না। এরকম একটা পজিশনে জনগণকে বাধ্য করার চেষ্টা করছেন যে এই 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 15, এই 90 দিন সময়ের মধ্যেই জনগণ একটা গণভোটে যাবে, গণভোটের বিষয়াবলী সম্পর্কে ভালোভাবে না জেনে। কিন্তু একই সাথে যদি নির্বাচনও ঘোষিত হয়, তাহলে এই দলগুলি কি করবে? এই দলগুলি যার যার প্রার্থীরা তার নিজের পক্ষে প্রচারণা চালাতে থাকবে। গণভোট মানে কি শুধু পক্ষেই প্রচারণা হবে? গণভোটের বিপক্ষে প্রচারণা করা যাবে না, যেহেতু না আছে। যারা না মনে করেন তারা প্রচারণা চালাতে পারবেন না। এই সরকার কি নিশ্চিতভাবে বলেছেন যে যারা নায়ের পক্ষে প্রচারণা করবেন তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ভুয়া মামলা দিয়ে ঢুকিয়ে দিবেন না? তারা প্রকাশ্যে মিছিল করতে পারবেন, নায়ের বিরুদ্ধে নায়ের পক্ষে বক্তৃতা দিতে পারবেন? এই সরকার কি সেই নিশ্চয়তা দিচ্ছেন? কিংবা ধরেন কোনো রাজনৈতিক দল যদি এখন সিদ্ধান্ত নেয় যে আমরা গণভোটটা চাই না, শুধু নির্বাচন চাই, তাহলে তারা কি একই সঙ্গে গণভোটে না দিতে বলবে, আবার লোকজনকে এসে বলবে আমাদেরকে ভোট দিয়েন? এইরকম একটা লিম্বো বলে এটাকে, মানে ঝুলন্ত অবস্থা। এই লিম্বোতে নিয়ে গিয়ে তারা ঝুলিয়ে দিয়ে কি বলছেন দেখেন, রাজনৈতিক দলগুলি বসে বসে সিদ্ধান্ত নেন। রাজনৈতিক দলগুলো যদি বসে বসে সিদ্ধান্তই নিবেন, তাহলে আপনারা বিদেশ থেকে আমদানিকৃত চেয়ারম্যান নিয়ে এসে এই যে একটা কমিটি করে দিনের পর দিন চা নাস্তা ধ্বংস করলেন, দরকার কি ছিল? রাজনৈতিক দলগুলিকে বলতেন আপনারা সিদ্ধান্ত নেন, আমাদেরকে জানিয়ে দেন আমাদেরকে কি করতে হবে, আমরা সেটা করব।
তারা ইচ্ছাকৃতভাবে এখন রাজনৈতিক দলগুলিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। তাতে করে সামান্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে, একে অন্যকে গালিগালাজ করলে ওনারা হি হি করে হাসতে হাসতে কি বলবেন জানেন? নির্বাচনের পরিবেশ নাই। রাজনীতিবিদরাই নির্বাচনের পরিবেশ, কিন্তু দুই একজন এইভাবে রাজনীতিবিদরাই নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। কিন্তু রাজনীতিবিদরা মোটেও নির্বাচনের পরিবেশ নষ্ট করে নাই। রাজনীতিবিদরা যত নির্বাচনের দিকে যেতে চায়, ওনারা ততই নানান ধরনের, এই ঢাকার ভাষায় একটা কথা আছে, ফ্যাচাং করেন। ওনারা এখন ফ্যাচাং করছেন, এবং এই ফ্যাচাংটা তারা কিভাবে করছেন দেখেন। এরপরে তারা কি বলছেন, বাকি 3টা দাবি কি? বাকি 3টা অতটা স্ট্রং কোনো দাবি বলেন না এই 3টা। হ্যাঁ, আমরা বাকি 3 প্রস্তাবের দাবির বিষয়ে আলোচনা শুনবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আর কেবল প্রশ্নগুলো সহজ। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ। আছেন আমাদের সাথে গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার এবং এনডিএম সভাপতি ববি হাজ্জাজ। আমরা আব্দুল নূর তুষার ভাই, আপনার কাছ থেকে আলোচনা শেষ করে যেতে পারিনি বিরতির আগে, শেষ করতে চাচ্ছি। তাদের 5 দফা দাবির 2টি দফা আগের দফা, এটি তারা বলছে যে আগের 2টি দফা ছিল, এর সাথে নতুন করে 3টি দফা যুক্ত করেছে। এই দফাগুলো আপনি একটু জানতে চেয়েছিলেন। দাবিগুলো: জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করতে হবে, এবং আরপিও যেটি নিয়ে আপনি আলোচনা করছিলেন, আপনি শেষ করতে পারেন। এখন আদেশ জারি করতে হবে। আদেশ কে জারি করবে? আদেশ জারি করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে বলবেন হচ্ছে এই সরকার। ক্যাবিনেট রাষ্ট্রপতিকে অনুরোধ করে আদেশ জারি করার জন্য। তো রাষ্ট্রপতি আদেশ জারি করলেন। রাষ্ট্রপতি আদেশ জারি করার পরে যখন এই গণভোটটা হবে, তখনও তো রাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি তো চলে যাচ্ছেন না। গণভোটটা হচ্ছে কোন সংবিধানের অধীনে? এক্সিস্টিং সংবিধান। কিন্তু এক্সিস্টিং সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। রাষ্ট্রপতি একটি অসাংবিধানিক আদেশ যদি দেন, যে আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধানে এই বিষয়ে কোনো মীমাংসা নাই, অমীমাংসিত বিষয়ে রাষ্ট্রপতি যদি আদেশ দেন, সে আদেশ চ্যালেঞ্জ করা যাবে। এবং সে আদেশ চ্যালেঞ্জ করা যাবে যে আমার পাশে আবার আইনজীবী আছেন। আমি কিন্তু আইনজীবী না, আমি ওই যে সাধারণ জ্ঞানী আর কি। এই আদেশ পরেও চ্যালেঞ্জ করা যাবে, এই গণভোট হয়ে যাওয়ার পরেও। এবং শুধু তাই না, আমি আপনাকে আরেকটা মজার জিনিস বলি। ধরেন এই যদি সংসদ তৈরি হয়, একই সাথে সংসদও হয়েছে, আবার ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হয়েছে, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বৈধ কি অবৈধ, এই বৈধতাও কিন্তু শেষ পর্যন্ত দিতে হবে সংসদ সদস্যদেরকে। এই গণভোটটা কি বৈধ না অবৈধ, এই বৈধতার প্রশ্নও কিন্তু আলটিমেটলি সংসদ সদস্যরাই সিদ্ধান্ত নেবেন। কেননা এই সরকারের অন্যান্য যত বিষয় আছে, সব বিষয়ের বৈধতা যদি সংসদ দেয়, আর শুধু এই জুলাই সনদের সাথে সম্পৃক্ত বিষয়গুলির বৈধতার জন্য তারা আগে থেকেই 270 দিনের শর্ত দিয়ে দেন, এই শর্তযুক্ত কোনো সংসদ নির্বাচনও কিন্তু একই সঙ্গে সংসদ সদস্যের যে স্বাধীন চিন্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, সেইটার দৃষ্টিতে এটাও একটা অবৈধ। আপনি একটা সংসদকে সংসদ নির্বাচনের আগেই বলে দিতে পারেন না যে আমরা একটা আইন বানিয়েছি, আপনারা যদি সেটা নাও মানেন 270 দিনের পরে এটা যুক্ত হয়ে যাবে। কার নির্দেশে যুক্ত হচ্ছে? এইবার আসেন, গণভোটের বিধান কিন্তু আমাদের এই সংবিধানে নাই, আর এই সংবিধানের অধীনেই এই সরকার তৈরি হয়েছে। সংবিধান স্থগিতও হয় নাই, বাতিলও হয় নাই, এবং সংবিধান স্থগিত এবং বাতিল করার কোনো আলোচনাও হয় নাই। ফলে এই অবস্থায় এই সংবিধান যেখানে জাগ্রত, যেখানে স্ট্যান্ডিং, সেইখানে এই যে কোনো আইন করলে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন মানেই হচ্ছে সেই আইন আইনের দৃষ্টিতে অবৈধ, এবং সংবিধানকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আদালতের। তাহলে এই যে আলোচনা সমালোচনা, রাজনৈতিক দলগুলো যে দাবি দেওয়া জানাচ্ছে, এগুলো যদি সবই অমূলক অযৌক্তিক হয়, তাহলে কেন তারা এই দাবিগুলো নিয়ে? রাজনৈতিক দল কি সব রাজনৈতিক দল এই দাবি জানাচ্ছে? যেমন দেখেন, সবগুলো না, 8টি রাজনৈতিক দল। যেমন দেখেন, জোটভুক্ত দলগুলি তাদের ইচ্ছা অনুযায়ী প্রতীক ব্যবহার করতে পারবে, এটা আগের আরপিওতে ছিল। কিন্তু জোট যদি মনে করে যে তারা একটা প্রতীক ব্যবহার করবে, তাহলে সেটাও তারা করতে পারবে। মানে জামাতও কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন, তার মানে কিন্তু আইনটা ছিল। অর্থাৎ আপনি, হ্যাঁ, জামাত ধানের শীষ নিয়ে করেছে, নৌকা নিয়ে অনেকে করেছে, ধানের শীষের সঙ্গে অন্যরা যুক্ত হয়েও করেছে, এটা আমরা দেখেছি। আরপিওতে যেটা ছিল সেটা হচ্ছে যে জোট চাইলে জোটের সকলে একটা প্রতীক ব্যবহার করতে পারবে, অথবা জোট মধ্যস্থিত কোনো দল যদি তার নিজের প্রতীক ব্যবহার করতে চায়, তাহলে জোটের মধ্যে থেকেও সে তার নিজেরটা ব্যবহার করতে পারবে। ওনারা এখন যেটা চাচ্ছে, জোট যেন কোনোভাবেই একক প্রতীকে যেতে না পারে। এর কারণ হচ্ছে একক প্রতীকের সুবিধা তারা নতুন কোনো রাজনৈতিক দলকে দিতে চান না। কেন দিতে চান না? এইখানে সবচেয়ে মজায় পড়েছে এনসিপি। এনসিপি যদি এখন বিএনপির সঙ্গে কোনো কারণে ঐক্য করে, তাহলে তারা ধানের শীষ ইউজ করতে পারবে না, শাপলাকলি ব্যবহার করতে হবে। এবং শাপলাকলি ব্যবহার করলে ওই সিটগুলোতে জামাত বেশি সুবিধা পাবে।
কেননা বিএনপির ভোটাররা তো গিয়ে ধানের শেষ খুঁজবে, এনসিপির কি সেই ভোট আছে? তা যদি থাকতোই তাহলে তারা বিএনপির সাথে নেগোশিয়েট কেন করবে? এবং অন্যান্য যে দলগুলি আছে সেই দলগুলিও তারা এই ধানের শেষকে ব্যবহার করতে পারবেন না। কিন্তু জামাত ইসলাম এতই সুসংগঠিত এবং একটা চমৎকার দল যে তারা তাদের যে নেতা কর্মী সদস্য তাদের ডেটাবেস পর্যন্ত আছে, ফলে তারা কিন্তু জানেন তাদের ভোট গোনা, তাদের ভোটাররা দাঁড়িপাল্লাতেই ভোট দিবেন, এবং তারা যদি ঐক্য করেনও তাদের ভোটাররা কোনোভাবেই অন্য মার্কায় ভোট দিতে রাজি হবেন না। এই কারণে যে তারা খুবই রেজিমেন্টেড, খুবই সিলেক্টিভ, খুবই আমি মনে করি অর্গানাইজড। ফলে জামাত জানে যে তাদের দাঁড়িপাল্লায় তাদের সমস্ত ভোট আসবে, কিন্তু ধানের শীষের ভোট অন্য দল কোনোভাবেই পাবে না। আর তাদের সঙ্গে জোটভুক্ত যারা হবেন ওই দলগুলির শক্তি খুবই কম তাদের তুলনায়, কিন্তু বিএনপির সঙ্গে যারা জোটভুক্ত হতে যাচ্ছেন তাদের মোটামুটি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। ফলে ধরে নিন, আমি তো একটা নামই বলি, ধরেন এই যে আমার পাশে যিনি বসে আছেন, অন্তত 10টা বছর ধরে তো উনি রাস্তায় রাস্তায় সামাজিক কাজ করছেন, ফলে তার পরিচিতি বেশি আছে। এরকম আরো অনেক সিঙ্গেল ক্যান্ডিডেট আছেন, 2জন ক্যান্ডিডেট আছেন অনেক দলের, যারা কিনা এই ধরনের ব্যক্তিগত ভূমিকা আছে, এদেরকে তারা প্রতীকের সুবিধাটা নিতে দিতে চান না। আর তাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা জিতলেও তাদের কিছু আসা যায় না, হারলেও কিছু আসা যায় না, কেননা তারা অত্যন্ত আমি মনে করি অর্গানাইজড একটি দল, এবং তারা মনে করেন যে তাদের লোকজন জিতলেই হবে, অন্যদের জিতে। আপনার কাছে আবারও আসবো, একটু ববি হাজরাজ আপনার কাছ থেকে জানতে চাই। বদিউল আলম মজুমদার তিনি বলেছেন ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে কোনো প্রতারণাই করেনি, অথচ আপনি একটু আগে বললেন প্রতারক। ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেনি, এটা যদি বদিউল ভাই বলে থাকেন উনি ওনার মনোভাবটা প্রকাশ করেছেন। আমি বলেছি প্রথমত তো তারা প্রতারণা করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে, যাদেরকে ভুল বুঝিয়ে যাদের দস্তখত নিয়েছেন। কারণ আমরা যখন জুলাই সনদে দস্তখত করেছি, আপনারা না বুঝেই স্বাক্ষর করেছেন? না, আমরা বিশ্বাসে স্বাক্ষর করেছি। এখন আপনি বললেন, আমি আপনার দোকানে গেলাম, আপনি দোকানদার, আমি আপনার দোকানে গেলাম, আপনি আমাকে একটা স্যুট দেখালেন বা একটা শার্ট দেখালেন, আমি শার্টটা পছন্দ করলাম, আপনি বললেন ঠিক আছে স্যার আপনি পেমেন্ট দিয়ে যান, বা ভাই আপনি পেমেন্ট দিয়ে যান, আমি আপনার বাসায় অ্যাড্রেসটা দিয়ে যান, আমি পাঠিয়ে দিব। আমি যে শার্টটা দেখলাম ওই শার্টের হিসেবে দাম পেমেন্ট আপনাকে করে দিলাম, তারপর বাসায় যেয়ে দেখি আপনি ডেলিভারি পাঠিয়েছেন একটা লুঙ্গি, তাহলে কি আপনি প্রতারণা করলেন না আপনি সঠিক কাজটা করলেন? কিন্তু তিনি তো বলেছেন একদিন সত্য ঠিকই বেরিয়ে আসবে। না না, আজকেই বের করুক না, সব শক্তি তো ওনাদের, প্রেস উইং তো ওনাদের, সব প্রেস তো ওনাদের, বিটিভি ওনাদের, বাংলাদেশ বেতার ওনাদের। সো সত্য বের হওয়ার জন্য আমাদের মানে নির্বাচনের পরে পর্যন্ত কেন ওয়েট করতে হবে? এখনই বের করুক না সত্য। সত্য তারা যেটা বলছে এটা একেবারেই অযৌক্তিক আলোচনা। তারা পক্ষপাতিত্ব তো তারা করছেই। তারা বেশিরভাগ জায়গায় এমনও মনে হচ্ছে যে তারা আইন সম্বন্ধেও তাদের জ্ঞান অত্যন্ত কম। মানে কোন কি প্রসেসে একটা জিনিস আসলে আইনি প্রক্রিয়ায় করা যেতে পারে সেই জিনিসগুলো তাদের মানে আমার মনে হয় বেশিরভাগ জায়গায় বোধগম্য না। এবং আরেকটা জিনিস তো আছেই, ওনারা মনে করেন যে ওনাদের আইভরি টাওয়ারে বসে মনে করেন যে ওনারা সবার থেকে ভালো বোঝেন। আমরা দেখেছি তো ভাই গত 14 মাসে ওনাদের মধ্যে থেকে এক একজন বলেছে না যে 54 বছরে বাংলাদেশকে রাজনৈতিক দলরা কিচ্ছু দিতে পারে না, রাজনৈতিক দলের বা চুপ থাকুক, এবার আমরা করব কেন? সো এই জিনিসগুলো তাদের ভিতরে ছিল, তাদের ভিতরে আছে। এখন হতেই পারে ভাই, বেনিফিট অফ ডাউট যদি তাদেরকে দেই যে তারা এসেছে, ওই যে এই সরকারকে তো বলা হতো এনজিওগ্রাম সরকার, মানে চট্টগ্রাম অ্যাকচুয়াল বয়সের জন্য এনজিওগ্রাম দরকার, প্লাস এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এগুলো মিলিয়ে আর কি এই নামকরণটা করা হয়েছিল। যারা করেছিল দুষ্টামি করেই করেছিল, বাট বাস্তবতা আছে, কিছু সত্যতা আছে। মানে এখানে এই সরকারে যারা আছেন এরা বেশিরভাগই জীবনে আসলে অ্যাকাউন্টেবল কোনো কাজ করেন নাই। যে চাকরি করেছে বসরে উত্তর দিতে হবে, ব্যবসা করেছে কাস্টমারকে উত্তর দিতে হবে, মানে অ্যাকাউন্টেবল কোনো কাজ ইনারা করেন নাই। আবারও আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম, তুষার ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা শেষ বিষয় আমাদের আজকের আলোচনায়, সেটি হচ্ছে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে, জরুরি বৈঠক আজকে হয়েছে। সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে, দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় তাহলে সরকার নিজেই সিদ্ধান্ত দিয়ে দিবেন। এজন্য 7 দিন সময় বেঁধে দিয়েছেন। ছোট্ট করে একটু শুনবো দুজনের কাছ থেকেই। প্রথম বিষয় হচ্ছে, দলগুলোকে সিদ্ধান্ত নিতে বলারই কোনো যুক্তি নাই। ওনারা যেইভাবে এই
জুলাই সনদকে 270 দিনের মধ্যে সংযুক্ত হয়ে যাবে বলে এক ধরনের নির্দেশ দিয়েছেন। ওই একইভাবে তারা এটাও বলছেন যে 7 দিনের মধ্যে আপনারা যদি এসে আমাদেরকে কিছু বলতে না পারেন, আমরা যা ইচ্ছা চাপিয়ে দিব। যা ইচ্ছা চাপিয়ে দেওয়ার ক্ষমতা কি এই সরকারের আসলে আছে? যদি থাকতোই তাহলে আরও আগেই তারা করতেন সেটা। তারা কেন এতদিন এই যে মিটিংয়ের নামে নাটক এটা করলেন? আর এখনও যে এসে নির্বাচন নিয়ে নানান ধরনের দাবি দাওয়া উত্থাপিত হচ্ছে, এটা তো সম্পূর্ণভাবেই জুলাই সনদ স্বাক্ষর করার যে দিনটি বা জুলাই সনদে যারা স্বাক্ষর করলেন তাদের জন্য একটি অপমানজনক বিষয়। কেননা জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে মানেই তো সব দল এখানে ঐকমত্য এনেছেন, এবং যে বিষয়গুলিতে তারা একতাবদ্ধ সেটা তো তারা মেনেছেনই। নোট অফ ডিসেন্টগুলিও তারা সেখানে উল্লেখ করেছেন। ফলে এখানে তো একটা ঐক্য সাধিত হয়েছিল। তারপরে বের হয়ে গিয়ে নানান ধরনের দাবি দাওয়া করা, এটাও তো একটা অন্যায়। আর এই যে নির্বাচন নিয়ে এই যে দেন দরবার করতে হচ্ছে, সরকার যে এখন নির্বাচন নিয়ে দেন দরবার করছেন, এই দেন দরবারটা কেন করতে হবে? এটা যে করা হচ্ছে এটাই তো ঐকমত্য কমিশনের ব্যর্থতা, এবং একই সঙ্গে এই সরকারেরও একটি ব্যর্থতা। কেননা সরকারের কাছে তো নির্বাচন চাওয়ার কিছু নাই। সরকার যথাসময়ে নির্বাচন দেন নাই, দেরি করছেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা না করে এতদিন পার করে তারপরে আবার 7 দিন দিয়ে বলে দিচ্ছেন। এটা এক ধরনের আলটিমেটাম দেওয়া। এই ভাষায় কি আসলে এই ধরনের একটি সরকার কথা বলতে পারে? একটু অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদদেরকে বলতে পারেন, যান 7 দিনের মধ্যে আলোচনা করে আমাদের কাছে আসবেন, না হলে আমরা যা বলবো তাই ঠিক। আমরা যা বলবো তাই ঠিক করার অধিকার কি তারা পেয়েছেন? তাদেরকে কি সেই অধিকার কেউ দিয়েছিল? জি তুষার ভাই। এবং আরেকটি ছোট্ট বিষয় আছে, আপনি দেখবেন যে এই বলা হয়েছে যে কাবিননামা স্বাক্ষরের পরে আবার কিসের আলোচনা। আপনার মনে আছে এনসিপি বলেছিল? এইভাবে যদি আপনি চিন্তা করেন, কাবিননামা স্বাক্ষরের পরে এখন যৌতুক বিষয়ে আলোচনা, এখন কোন বাসায় কে থাকবে সেটা নিয়ে আলোচনা, এগুলা সব হবে বিবাহ পুরোপুরি সমাধা হয়ে যাওয়ার পরে স্বামী আর স্ত্রী মিলে সিদ্ধান্ত নেবেন। ঘটনাটা তাই না? কিন্তু এখন দেখা যাচ্ছে আত্মীয় স্বজনেরা স্বামী স্ত্রীকে সময় দিয়ে দিচ্ছেন, অর্থাৎ পলিটিশিয়ানদেরকে সময় দিয়ে দিচ্ছেন যে আমরাই ঠিক করে দেবো তোমরা কখন কি করবে। তোমাদের বাচ্চা হবে 270 দিনের মধ্যে, তোমাদের 2টা আলাদা ঘরে থাকতে হবে, একটা হচ্ছে গণপরিষদ আরেকটা হচ্ছে সংসদ। তোমরা দুইজনই একই ফ্যামিলির সদস্য হইলেও যখন তোমরা ওই ঘরে ঢুকবা তখন গণপরিষদ হিসেবে মিশবা, এই ঘরে যখন ঢুকবা তোমরা সাংসদ হিসেবে মিশবা। আবার তোমরা যদি একমত হইতে না পারো তাহলে ওই যে 270 দিনের মধ্যে বেবি হবে। এবং তারপরে আবার তারা এইটাও বলে দিচ্ছেন, আমরা যা বলছি এটা নিয়ে যদি কোনো ধরনের বিচারাচার করার চেষ্টা করো সেটাও পারবে না, এবং তোমাদের এই বিবাহ রদ করার জন্য আদালতেও যাইতে পারবে না। জি তুষার ভাই, আপনাকে ধন্যবাদ। ববি হাজ্জাজ, আপনার কাছ থেকে এই বিষয়ে একই বিষয়ে একটু শুনতে চাচ্ছি ছোট্ট করে। একটা জিনিস হলো, এই যে লাস্টের যে পয়েন্টটা তুষার ভাই উত্থাপন করলেন, আদালতে যেতে পারবে না, এইটার থেকে আসলে গণতন্ত্র বিরোধী আর কিছু হতে পারে না। এবং কিছু জিনিস আছে যেগুলো মেবি এখন মানে অনেক জায়গায় এই 7-8 মাস যখন আমরা আলোচনায় ছিলাম, ঐক্যমতে আসার জন্য, এই সরকারকে সাপোর্ট দেবার জন্য আমার দলের পক্ষ থেকেও, যে আমার দলের বিশ্বাসের বিরুদ্ধে যেও আমরা অনেক কিছুতে একমত পোষণ করেছি, এখন মনে হচ্ছে এগুলো করা আসলে ঠিক হয় নাই। যেমন মনে করেন এই যে এই জুলাই সনদকেই কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, এটাতে আমরা আসলে এগ্রি করেছি। কি চিন্তা করে এগ্রি করেছি এখন, নাও দ্যাট আই স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট, এইটাও তো গণতন্ত্রের সাথে আসলে এক ধরনের প্রতারণা। আমরা এগেন, আমি ক্ষমা চেয়েই বলছি আমার করাটা ভুল হয়েছে, আমার দলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমাদের করাটা ভুল হয়েছে। কিন্তু আমরা একটা বিশ্বাসে করেছি যে আচ্ছা এত বছর এবং দীর্ঘ 15 বছর কিন্তু আসলে আমাদের রাস্তায় ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমরা এই হাসিনার বিরুদ্ধে গেলে কি হইতে হয়, মানে গুম হইতে হয়, আপনি যেমন হয়েছেন ভাই, গুম হইতে হয়, কি হইতে হয়, কতগুলো মামলা পড়ে, এগুলো আমরা রাজপথে থেকে আমরা ফিল করেছি, মানে আপনারা এখন রিগ্রেট করছেন বিষয়টি নিয়ে এখন। না তখন ওই বিশ্বাসটা ধরে রাখার জন্য যে জায়গাটায় আমরা পার করে এসেছি, তারপর আমরা সব একসাথে ছাড়বো না, হয়তো একটা ভয় ছিল যে আমাদের ঐক্যটা চলে গেলে কি হবে, শেষ করতে হচ্ছে। আচ্ছা তাহলে এইটাই জাস্ট মানে এটার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না, যে এই প্রতারণা আমাদের সইতে হবে। জি ববি হাজ্জাজ, একটা লাইন বলতে চাই, এই যে আদালতে যাওয়া যাবে না, এই লাইনটি সংযুক্ত করার মাধ্যমে এই সরকার নিজেকে আদালতের উপরে স্থাপন করলো এবং সংবিধানের উপরে স্থাপন করলো। কেননা সংবিধান নিয়ে আদালতে যাওয়া যায়, কিন্তু এইটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। ওনারা কি পারেন সংবিধান এবং আদালতের উচ্চে তাদেরকে স্থাপন করতে? আপনাকে ধন্যবাদ ববি হাজ্জাজ। প্রিয় দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ আজ এ পর্যন্তই শেষ করছি। এই অনুষ্ঠানটি আগামীকালকে আবারও সকাল 7টায় পুনঃপ্রচার হবে এবং ফিরছি আগামীকাল রাত ঠিক 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।